নতুন আরেকটি সকালে আপনাদের স্বাগত। দর্শক, নতুন সকাল মানেই নতুন তথ্য, নতুন স্বপ্ন আর নতুন অসংখ্য গল্প। নতুন এই সকালে শুভকামনাতেই শুরু করছে আজকের সকাল। আমন্ত্রণ কেউ স্টিল নিবেদিত সকাল 24-এ। আজ মঙ্গলবার 26শে ভাদ্র 1431 বঙ্গাব্দ এবং 10 সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ। এবং আয়োজনে আজ আপনাদের সঙ্গে রয়েছে আমি অতসী সেন। দর্শক, বাঙালির অতি প্রয়োজনীয় এক টুকরো কাপড়ের নামই গামছা। তবে এর নানা রকম ব্যবহার রয়েছে আমাদের জীবনে। আজকের আয়োজনের শুরুতে আপনাদের নিয়ে যাব সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী পাঁচলিয়া গামছার হাতে। সপ্তাহের শুক্রবার ও মঙ্গলবার স্থানীয় তাঁতিরা নিজেদের তৈরি গামছা দিয়ে ভোর থেকে আসতে শুরু করেন হাটে। চলুন সহকর্মী হীরক গুণের সাথে গামছার হাটটি ঘুরে আসি। হীরক, শুভ সকাল। আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে আপনি গামছার হাটে রয়েছেন এবং আমরা দর্শকদের ঘুরে দেখাতে চাই পুরো গামছার হাটটি এবং হাটটি কখন আসলে বসে আমাদের জানাবেন। শুভ সকাল আপনাকেও। আমরা আজকে এসেছি সিরাজগঞ্জের পাঁচলিয়ার ঐতিহ্যবাহী গামছার হাট। ঠিক কাকডাকা ভোর থেকে কিন্তু এই গামছার হাটটি শুরু হয়, যেটি সকাল 9টা পর্যন্ত যেটি চলে। আমরা একটু হাটটি আপনাদের একটু ঘুরে দেখাতে চাই। আপনারা দেখবেন যে ঠিক কাকডাকা ভোর থেকেই সিরাজগঞ্জের যে ঐতিহ্যবাহী গামছা, সেই গামছা কিন্তু তাঁতিরা এই হাটে নিয়ে এসেছে। এখন কিন্তু সেই দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রঙের এবং বিভিন্ন মানের কিন্তু গামছা এই হাটে ওঠে এবং বিশেষ করে যে সিরাজগঞ্জের বিভিন্ন অঞ্চলের যে তাঁতিরা তাদের উৎপাদিত যে গামছা, সেই গামছা নিয়ে কিন্তু প্রতি শুক্রবার এবং মঙ্গলবার 2 দিন কিন্তু এই গামছার হাট বসে পাঁচলিয়ায়। যে হাট থেকে দেশের বিভিন্ন জেলা থেকে যারা পাইকার তারা কিন্তু এই হাট থেকে গামছা কিনে নিয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু ক্রেতা বিক্রেতার যে পদচারণা সেটি কিন্তু মুখরিত হয়ে উঠেছে এবং বিশেষত যে এই সিরাজগঞ্জের গামছার কিন্তু একটি সুনাম রয়েছে পুরো দেশব্যাপী, কারণ গুণগত মান এবং দাম কম হয় কিন্তু এই গামছাটির চাহিদা রয়েছে বেশ। আপনারা দেখবেন যে ঠিক এই হাটে 2 হাত থেকে শুরু করে 5 হাত পর্যন্ত কিন্তু গামছা পাওয়া যায়, যেখানে 15 টাকা থেকে পায় সেখানে 120-25 টাকা মূল্যের কিন্তু বিভিন্ন ধরনের গামছা পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে এই সিরাজগঞ্জ, পাঁচলিয়া এবং বেলকুচি, তামাই বিভিন্ন অঞ্চল থেকে যারা তাঁতি তাদের হাতে বুননো যেই গামছা সেটি কিন্তু এই পাঁচলিয়া হাটে ওঠে এবং এই হাট থেকেই এই গামছাগুলো কিন্তু দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়ে। তবে তাঁতিরা যেটি বলছে যে তাদের রং, সুতা এবং যে তাঁতের যে উপকরণ সেগুলোর মূল্য বৃদ্ধির কারণে কিন্তু তারা কিছুটা হলেও লাভের আশা কম দেখছে। তারপরেও কিন্তু এটি বিক্রি হচ্ছে। যদি আপনাদের একটু দেখতে পাবেন যে বিভিন্ন রঙের কিন্তু গামছা রয়েছে, বিভিন্ন সেখানে 2 হাত থেকে শুরু করে সেখানে 5 হাত 6 হাত। যদি আপনারা দেখতে পারবেন যে এই গামছার কিন্তু একটি সুনাম কিন্তু রয়েছে দেশব্যাপী এবং প্রতিদিন কিন্তু আমরা দেখেছি যে মানুষের ব্যবহার কিন্তু এই গামছা করে থাকে। এটি বাঙালির একটি ঐতিহ্য এবং প্রতি শুক্রবার এবং মঙ্গলবার 2 দিন কিন্তু এই পাঁচলিয়ার হাটে গামছা হাট বসে এবং বিভিন্ন জেলা থেকে কিন্তু যারা পাইকার তারা কিন্তু এই হাট থেকে গামছা কিনে নিয়ে যায়। অতসী। হীরক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, চলুন সকাল সকাল আপনাদের একটু আবহাওয়ার তথ্য জানিয়ে দিতে চাই। জেনে নিয়ে গেল 24 ঘন্টার আবহাওয়ার তথ্য, আজকের আবহাওয়ার পূর্বাভাস। ঢাকায় আজকে সর্বোচ্চ তাপমাত্রা 34.7 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা 28.4 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা 35.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 27.4 ডিগ্রি সেলসিয়াস। রংপুরের সর্বোচ্চ তাপমাত্রা 36.0 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 28.4 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহের সর্বোচ্চ তাপমাত্রা 34.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 28.0 ডিগ্রি সেলসিয়াস।
সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। খুলনার সর্বোচ্চ তাপমাত্রা আজ ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮.০ ডিগ্রি সেলসিয়াস। বরিশালের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা বান্দরবনে ২৫.০ ডিগ্রি সেলসিয়াস আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাজারহাটে ৩৬.৩ ডিগ্রি সেলসিয়াস। আজ খুলনা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ঢাকা, খুলনা, চট্টগ্রাম, বরিশাল এবং সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। আজ সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। দর্শক, আপনাদের আবহাওয়ার পরিস্থিতি জানাচ্ছিলাম। এবার আপনাদের নিয়ে যেতে চাই সুনামগঞ্জে। কয়েক দফা বন্যা ও কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজনৈতিক অস্থিরতায় সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রি লেক, লাকমাছড়া, জাদুকটা নদী, বারেক টিলাসহ দর্শনীয় স্থানগুলো পর্যটন শূন্য হয়ে পড়েছিল। তবে এখন ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। পর্যটন কেন্দ্র ও পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী AR জুয়েল। জুয়েল, শুভ সকাল। যেটি জানতে চাই যে পর্যটন কেন্দ্রে কি দর্শনার্থীরা আসতে শুরু করছেন, আপনি সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। সার্বিক পরিস্থিতি বলি, আসলে সুনামগঞ্জে এই গেল ২-৩ মাস আসলে অনেকটাই খারাপ পরিস্থিতি ছিল পর্যটন। কারণ হচ্ছে এখন হচ্ছে পর্যটনের পুরো ভরা মৌসুম ছিল। সেটা হচ্ছে এই জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই ৩ থেকে ৪ মাসে আসলে সুনামগঞ্জ হাওর এলাকায় পুরোদমে পর্যটনের ব্যবসা শুরু হয়। যেহেতু সুনামগঞ্জে গেল ২ দফা বন্যা এবং পরবর্তীতে আসলে দেশের খারাপ পরিস্থিতির কারণে কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে সুনামগঞ্জ পর্যটন ব্যবসা। আপনি জানেন যে সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওরকে ঘিরে প্রায় শতাধিক হাউসবোট, যে বিলাসবহুল যে হাউসবোটগুলো কিন্তু নামানো হয় এই মৌসুমকে ঘিরে, কিন্তু সেই পরিমাণে কিন্তু ব্যবসা হয়নি। কারণ হচ্ছে গেল ২ দফা বন্যা এবং পরিস্থিতির কারণে কিন্তু প্রায় ১০০ কোটি টাকার ক্ষতি হয়েছে সুনামগঞ্জ পর্যটন। তবে সবকিছু মিলিয়ে গেল সপ্তাহ থেকে কিন্তু পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়েছে, যেহেতু দেশের পরিস্থিতি আগের চেয়ে একটা উন্নতি হয়েছে, যার ফলে কিন্তু আবারও আসতে শুরু করছেন পর্যটকরা। তবে আগের তুলনায় আসলে যে পর্যটকের যেটা ভিড় ছিল, ঢল ছিল, সেটা অনেকটা কমেছে। এবং তারপরে নৌকা মালিকরা, আমার পেছনে আপনারা যে ঘাটগুলো দেখতে পাচ্ছেন, এই ঘাটগুলো হচ্ছে আসলে টাঙ্গুয়ার হাওর কেন্দ্রিক যে নৌকাগুলো, সেই নৌকাগুলো প্রায় এখনো এখানে প্রায় ১৫ শতাধিকের উপর নৌকা এখনো কিন্তু ঘাটে রয়েছে, যে সেই নৌকাগুলো আসলে কিন্তু যাচ্ছে না। তারা বলছেন যে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়েছে, ধীরে ধীরে আসছেন পর্যটকরা। তবে এই পর্যটকরা আসলে তারা যে চিন্তা নিয়ে আসলে ব্যবসা করেন, প্রায় একটি নৌকায় প্রায় প্রতি মৌসুমে কিন্তু প্রতিদিন ২ থেকে ৩ লাখ টাকা একটা নৌকায় আয় হতো, কিন্তু এইবার আসলে তাদের অনেকেই বলছেন যে নৌকার টাকা উঠেনি। তারপরও আসলে যেহেতু পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রি লেক কিংবা জাদুকাটা, শিমুল বাগান সহ অনেক এলাকায় আমরা দেখেছি পর্যটকরা আসছেন। তবে বিশেষ করে পর্যটকরা আসলে শুক্র এবং শনিবার যে ছুটির দিনগুলো, সেইগুলো আসলে ভিড় উপস্থিত থাকে। তবে এখন পর্যন্ত যেহেতু পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, পর্যটনের আনাগোনা বাড়ছে, তারা আশা করছেন যে আগামী এই যে সেপ্টেম্বর মাসটা, সেই সেপ্টেম্বর মাসটা পর্যটকরা আসবেন, তাদের ব্যবসা কিছুটা হলো ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন। জুয়েল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, এতক্ষণ ছিলাম সুনামগঞ্জে, সেখানকার সার্বিক পরিস্থিতি জানছিলাম এবং যেহেতু ইতিবাচক পরিস্থিতির দিকে দেশ ক্রমেই এগিয়ে যাচ্ছে, অবশ্যই এটি আমাদের জন্য একটি সুখবর। দর্শক, কেওয়া স্টিল নিবেদিত সকাল 24-এ নিচ্ছে ছোট্ট একটি বিরতি। আবারও আমন্ত্রণ কেওয়া স্টিল নিবেদিত সকাল 24-এ। আপনাদের সঙ্গে রয়েছি আমি অতসী সেন। দর্শক, স্থলবন্দরের পরিস্থিতি জানাতে চুয়াডাঙ্গার দর্শনা স্থলবন্দর থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী রেজাউল করিম লিটন। লিটন, শুভ সকাল। দর্শনাতে সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। অতসী, শুভ সকাল। আপনাকে দর্শনা বন্দরের খবর যদি আজকে একটু বলি, যে
আপনি জানেন যে দেশের দক্ষিণ পশ্চিমের গুরুত্বপূর্ণ একটি বন্দর দর্শনা, যেখান থেকে ভারতের সাথে রেলপথে বিভিন্ন পণ্য আমদানি রপ্তানি হয় এবং বাই রোডে অর্থাৎ সড়ক পথে ভারতের সাথে পাসপোর্টধারী যাত্রীরা আসা যাওয়া করেন। তো এই যে গত 5 তারিখের পরে ছাত্র জনতার আন্দোলনের পরেই এই বন্দরটা অনেকটা স্থবির হয়ে পড়েছে। এখানে আমদানি রপ্তানি কমে গেছে, পাশাপাশি পাসপোর্টধারী যাত্রী যারা ভারত ভ্রমণ করেন এবং বাংলাদেশ ভ্রমণ করেন সে সংখ্যাও কিন্তু কমে গেছে প্রতিদিন। আপনাকে যদি আমি এখন একটু দেখাই, আমি দর্শনা বন্দরে আছি। একটি দর্শনা বন্দরের রেল স্টেশন, এটি আন্তর্জাতিক রেল স্টেশন। এখানেই মূলত ভারত থেকে মালবাহী যে ট্রেনগুলো সেগুলো আসে। তো এই স্টেশনে এখন কিন্তু মালবাহী ট্রেন অনেকটা কমে গেছে। আমি কথা বলেছি স্টেশনে যিনি স্টেশন মাস্টার আছেন এবং দর্শনা বন্দরের যারা কর্তৃপক্ষ আছেন তারা বলছেন যে এই মাসে অর্থাৎ চলতি মাসে ভারতের সাথে তাদের অফার ছিল, তাদের ভাষায় যেটি অফার বলা হয়, ভারত অফার করে 5টি মাত্র র্যাক ঢুকবে। আপনাকে একটু জানিয়ে রাখি 42টি ওয়াগনে রেলের একটি র্যাক হয়। 42টি ওয়াগন একসাথে প্যাকেজ আকারে এই বন্দরে আমদানি হয়। এরকম 5টি র্যাক এই বন্দরে ঢুকবে ভারত থেকে। এর মধ্যে 3টি র্যাক ঢুকেছে, যেখানে প্রতি মাসে প্রায় 30 থেকে 35টি র্যাক এই ধরনের আসতো, সেখানে মাত্র 5টি র্যাক বন্দরে আসছে, এই মাসে আসবে। তার মধ্যে 3টি এসেছে। আপনি দেখছেন এটি বন্দরের ইয়ার্ড, ট্রাকগুলো দাঁড়িয়ে আছে এই পাশে, অনেকটাই শূন্য অবস্থা। কোনো ট্রেন, মালবাহী ট্রেন কিন্তু এই মুহূর্তে নেই এবং এই মাসে একেবারেই বলা যায় সেটি শূন্যের কোটায়, মাত্র 5টি র্যাক। আর যেখান থেকে পাসপোর্টধারী যাত্রীরাই কলকাতা ভ্রমণ করেন, আপনি জানেন যে এটি খুব পপুলার একটি রুট। গেদে, ভারতের দর্শনার অপোজিটে ভারতের গেদে স্টেশন, সেখান থেকে মাত্র 35 টাকায় কলকাতা যাওয়া যায়। সেখানেও কিন্তু যাত্রী কমে গেছে। প্রতিদিন 400 থেকে 500 যাত্রী আসা যাওয়া করছেন, যেটি প্রায় 1,500 থেকে 2,000 যাত্রী ছিল এক সময়। তো সব মিলিয়ে পরিস্থিতি এক সময় স্বাভাবিক হবে, এই বন্দর আবারও জমে উঠবে, সেটি প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। অতসী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, একদমই তাই, আমাদেরও একই প্রত্যাশা যে আগের মতো সব কিছু, আগের মতো পরিস্থিতি ঠিক হয়ে যাবে। দর্শক, এ পর্যায়ে আমি আপনাদের জানিয়ে দিতে চাই আজকের দিনের পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। শুরু করছি সমকাল দিয়ে। মশা মারতে কামান দাগাচ্ছে না কেউ, রাজনৈতিক কারণে বেশিরভাগ জনপ্রতিনিধি নেই কর্মস্থলে। নিয়ন্ত্রণ কার্যক্রম তছনছ, সর্বোচ্চ ঝুঁকিতে রাজধানী ঢাকা। বিশেষজ্ঞরা বলছেন মশার ঘনত্ব দেখে বোঝা যায় গত 2 মাস কোনো কাজ হয়নি। শয্যা খালি নেই হাসপাতালে, রোগীর ঠাঁই মেঝেতে। দর্শক, আরও একটি শিরোনাম আপনাদের জানিয়ে দিতে চাই, সেটি হচ্ছে গ্যাস সংকটে কমেছে বিদ্যুৎ উৎপাদন, চরম ভোগান্তি। বছরের রেকর্ড 24 ঘন্টায় 615 ডেঙ্গু রোগী। দর্শক, এই পর্যায়ে আপনাদের নিয়ে যাবো পরবর্তী পত্রিকায়। পরবর্তীতে আমরা প্রথম আলোর সংবাদ শিরোনামগুলো দেখে নেব। এর প্রধান শিরোনামে প্রথমেই রয়েছে এত বিদ্যুৎ কেন্দ্র তবু লোডশেডিং। জ্বালানি সরবরাহ নিশ্চিত না করে বিদ্যুৎ কেন্দ্র করেছে আওয়ামী লীগ সরকার। গ্যাসের সরবরাহ কমেছে, বিদ্যুৎ কম দিচ্ছে আদানি। আরও একটি শিরোনামে চলে যাচ্ছে দর্শক, বেশিরভাগ কারখানা চালু, তবে শ্রমিক বিক্ষোভে বন্ধ 90টি কারখানা। তৈরি পোশাক খাত, সাভার, আশুলিয়া, ধামরাই, গাজীপুর ছাড়া অন্য এলাকার পরিস্থিতি স্বাভাবিক। সেনা, পুলিশ, বিজিবি, র্যাবের টহল, বাইপাইলে বিক্ষোভ, হামলা। দর্শক, আমরা গতকালের আরেকটি সংবাদের ফলো আপ, আমরা স্টোরি আমরা দেখব। 7 রাস্তায় 6 ঘন্টা অবরোধ, ভোগান্তি। কারিগরি শিক্ষার্থীদের আন্দোলন, এমনটাই বক্তব্য করা হয়েছে। দর্শক, আমরা চলে যাব পরবর্তী পত্রিকায়। কালের কণ্ঠর সংবাদ শিরোনামগুলো আমরা পড়ে নিতে চাই। টাকা পাচারের স্বর্গ বাংলাদেশ, পাচার 17,60 কোটি টাকা, রোধে নজরদারি সংস্থার সমন্বয় নেই, টাকা ফেরাতে কঠোর অন্তর্বর্তী সরকার। ডিআইজি মোজাম্মেলের টিলা দখলে নিয়েছে স্থানীয়রা। এই জমির কিছু ব্যক্তি পর্যায় কেনে এবং কিছু খাস জমিও রয়েছে বলে স্থানীয়দের ভাষ্য। পুলক সিন্ডিকেটের দুর্নীতির অভয়ারণ্য। দিবসের নামে হাতিয়ে নেওয়া হয় 350 কোটি টাকা।
বাজেট বাস্তবায়নে সিন্ডিকেটের ছিল সাগর চুরি। দর্শক, আরও একটি শিরোনাম পড়তে চাই। দুদক চাইলে সম্পদ পুনরুদ্ধারে সহযোগিতা করবে এফবিআই, অর্থ ফেরত আনা সম্ভব নয়। দর্শক, এই ছিল দৈনিক কালের কণ্ঠের সংবাদ শিরোনাম। এই পর্যায়ে আবার আপনাদের নিয়ে যেতে চাই দৈনিক বণিক বার্তায়, দেখতে চাই সেখানের সংবাদ শিরোনামগুলো। জ্বালানির অভাব, সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটলে তাৎক্ষণিক বিকল্প নেই বিপিডিবির। দেশের বিদ্যুৎ চাহিদার 1/5 ভারতের ওপর নির্ভরশীল। আরও একটি শিরোনাম পড়তে চাই, সেনাপ্রধান হিসেবে মইনু আহমেদের নেতৃত্ব ছিল অপরিপক্ক ও নতজানু। রাষ্ট্রের বড় দায়িত্ব পেতে পারেন সাবেক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ওয়াহাব মিয়া। দর্শক, এতক্ষণ পড়ছিলাম বণিক বার্তার সংবাদ শিরোনামগুলি। এই পর্যায়ে আপনাদের নিয়ে যেতে চাই দৈনিক ইত্তেফাকে। আমরা দেখব দৈনিক ইত্তেফাকের প্রধান সংবাদ শিরোনামগুলো। প্রথমেই শুরু করছি যে শিরোনামটি দিয়ে, দালাল চক্রের সহায়তায় ফের আসছে রোহিঙ্গারা। সরকার প্রধান লক্ষ্য আইন শৃঙ্খলার উন্নয়ন, এমনটাই মন্তব্য করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই আগস্টের গণহত্যার সব তথ্য চেয়ে তদন্ত সংস্থার চিঠি। আশুলিয়ায় থামছে না শ্রমিক বিক্ষোভ, অপ্রীতিকর ঘটনা এড়াতে 80 কারখানায় ছুটি ঘোষণা। টঙ্গীতে সড়ক অবরোধ, কর্মবিরতি। আপনাদের একটু আন্তর্জাতিক সংবাদ জানিয়ে দিতে চাই যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে করেন বাংলাদেশের অ্যাপোস্টোলিক নানসিও অব দ্য হলি সি আর্চবিশপ ক্যাভিনেস র্যান্ডাল। গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তারা সাক্ষাৎ করেন। দর্শক, বিতর্কের আগে জনপ্রিয়তায় সমানে সমান কমলা। ট্রাম্প জিতলে নির্বাচন কর্মকর্তাদের শাস্তি দেওয়া হবে, এমনটাই মন্তব্য করেছেন ট্রাম্প। দর্শক, এই ছিল আজকের পত্রিকাগুলোর প্রধান সংবাদ শিরোনাম। শরীরে মৌমাছির হুল ফুটিয়ে দেওয়া হচ্ছে চিকিৎসায়। ব্যথা, উপশম সহ শারীরিক নানা জটিলতা সারাতে এমন অভিনব থেরাপি। ইরাকের মসুলে একটি ক্লিনিকে দেখা মিলছে ব্যতিক্রমী চিকিৎসা সেবার, যা জনপ্রিয়তা পেয়েছে বেশ। হাজার বছর আগে রোগ সারাতে মৌমাছির হুল ফোটানো হতো রোগীর শরীরে। প্রাচীন গ্রিস, মিশর ও চীনে প্রচলিত ছিল অভিনব এই চিকিৎসা পদ্ধতি। সেই পদ্ধতি এখনো ধরে রেখেছেন মধ্যপ্রাচ্যের কিছু চিকিৎসক। ইরাকের একটি ক্লিনিকে চিকিৎসার জন্য রোগীর শরীরে ফোটানো হচ্ছে মৌমাছির হুল। অভিনব এই পদ্ধতিতে দেশটির মানুষকে চিকিৎসা দিচ্ছেন ইরাকের এপিথেরাপিস্ট মোস্তফা কানান। এই পদ্ধতিতে মৌমাছি বা এই পতঙ্গের বিভিন্ন উপাদান দিয়ে চিকিৎসা করা হয়। এরই মধ্যে দেশটির মসুল শহরে রোগীদের কাছে জনপ্রিয়তা পেয়েছে এই পদ্ধতি। আমার হাতে প্রচণ্ড ব্যথা ছিল, রাতে ঘুমাতে পারতাম না। বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে গিয়ে সমাধান না পেয়ে এখানে আসি। এই থেরাপি নিয়ে ব্যথা কমায় এখন বেশ ভালো আছি। দেশটির মসুল শহরে মৌমাছির খামার আছে এপিথেরাপিস্ট মোস্তফা কানানের। 1997 সাল থেকে মৌমাছির বিষ নিয়ে গবেষণা করছেন এই চিকিৎসক। শুরুতে বিনামূল্যে এই চিকিৎসা সেবা দিলেও এখন প্রতি থেরাপির জন্য রোগীদের কাছ থেকে নিচ্ছেন 1000 ইরাকি দিনার, বাংলাদেশি মুদ্রায় যা মাত্র 92 টাকা। মৌমাছির হুল থেরাপি একটি বহুল প্রচলিত চিকিৎসা পদ্ধতি, যা বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। এটি বেশ কিছু জটিল ও দীর্ঘস্থায়ী রোগের ক্ষেত্রেও দারুণ সমাধান দেয়। আধুনিক চিকিৎসায় যা শরিয়তুল্লাহ তুলনামূলক কঠিন। বিকল্প এই চিকিৎসা পদ্ধতি কিছু রোগীর জন্য আশার আলো হিসেবে দেখা দিলেও এর দীর্ঘমেয়াদী প্রভাব ও বৈজ্ঞানিক ভিত্তি নিয়ে গবেষণা খুব একটা হয়নি। মাসুম রাব্বি, চ্যানেল 24। দর্শক, আমরা কিন্তু মৌমাছি নিয়ে চমৎকার একটি প্রতিবেদন দেখছিলাম। এ পর্যায়ে আমি আরও একটি প্রতিবেদন দেখব। তাইওয়ানের রাজধানী তাইপেতে দেখা মিলেছে অভিনব এক জিরো ওয়েস্ট ওয়ার্কশপের। গ্রাহকরা এখানে নিজেদের পরিত্যক্ত জিনিস দিয়ে আবারও তৈরি করতে পারছেন ব্যবহার উপযোগী বিভিন্ন পণ্য। ফেলে দেয়া প্লাস্টিক বর্জ্য থেকে কয়েক ঘন্টায় মেলে দারুণ সব ব্যবহার উপযোগী পণ্য। নিজেদের পরিত্যক্ত জিনিস রিসাইকেল করে কারখানায় নিয়ে আসলেই যে কেউ পেতে পারেন ব্যবহার উপযোগী নতুন সব পণ্য।
অভিনব এই কারখানা দেখা মেলে তাইওয়ানের রাজধানী তাইপেতে। জিরো ওয়েস্ট ওয়ার্কশপ নামের এই কারখানায় স্বচ্ছন্দে কাজ করেন তাইপের বেশ কিছু বাসিন্দা। ফয়েল, পেপার ও প্লাস্টিকের জালি ব্যাগে টুকরো টুকরো প্লাস্টিক সংগ্রহ করে পরে তা প্রক্রিয়ার জন্য প্রস্তুত করা হয়, যাতে সময় লাগে মাত্র 30 মিনিট থেকে সর্বোচ্চ কয়েক ঘন্টা পর্যন্ত। ফেলে দেয়া বর্জ্য থেকে প্রস্তুত করা হয় টাইলস, ইট, হ্যাঙ্গারের মতো নিত্য প্রয়োজনীয় সব পণ্য। দৃষ্টিনন্দন নানা শিল্পকর্মও তৈরি করা হচ্ছে এসব বর্জ্য থেকে। আমার মেয়ের ব্যবহৃত খেলনা নিয়ে এখানে এসেছি। নিজেই মাত্র 2 ঘন্টায় দারুণ এই সানগ্লাসটি বানিয়েছি। বর্জ্য পুনর্ব্যবহার করে এমন দারুণ কিছু হবে ভাবিনি। প্লাস্টিক বর্জ্য পরিবেশের জন্য বেশ ক্ষতিকর। এসব বর্জ্য যদি আপনি পুনর্ব্যবহারযোগ্য করে তুলতে পারেন, তাহলে পরিবেশ রক্ষায় আপনি ভূমিকা রাখতে পারেন। এই কারখানায় সেটি করার সুযোগ পেয়ে বেশ ভালো লাগছে। এই প্রক্রিয়ায় বানানো পণ্যগুলো পরিবেশ থেকে কার্বন নিঃসরণ কমাতে সহায়তা করছে বলে মত সংশ্লিষ্টদের। বলা হচ্ছে এ উপায়ে তৈরি প্রতিটি সানগ্লাসই পরিবেশ থেকে প্রায় 400 গ্রাম পর্যন্ত কার্বন কমাতে পারে। এই ট্র্যাশ কিচেনে একটি ছোট ট্র্যাশ প্রেসও ব্যবহার করে কয়েক ঘন্টায় প্লাস্টিক বর্জ্য থেকে ব্যবহার উপযোগী বিভিন্ন পণ্য তৈরি করা যায়। গ্রাহকরা এখানে সেই প্রক্রিয়া দেখছেন। অনেকেই নিজ হাতে এসব তৈরি করেছেন। পরিবেশ থেকে কার্বন কমাতে এটি ভূমিকা রাখছে। ব্যতিক্রমী এই উদ্যোগের কারণে এরই মধ্যে প্রশংসায় ভাসছে জিরো ওয়েস্ট ওয়ার্কশপ। সেই সাথে বর্জ্য পুনর্ব্যবহারেও উৎসাহিত হচ্ছে স্থানীয় বাসিন্দারা। মাসুম রাব্বি, চ্যানেল 24। দর্শক, আজ এ পর্যন্তই। কেউ স্টিল নিবেদিত সকাল 24-এ আগামীকাল ঠিক একই সময় আবারও হাজির হব আপনাদের সামনে রং বেরঙের দেশে বিদেশের সব দিকের নানা খবরাখবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন চ্যানেল 24।